আজকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের একটা অসাধারণ শর্ট স্টোরি হবে দ্য বেট। লিখেছেন কে? অ্যান্টন চেকভ, যার সম্পূর্ণ নাম অ্যান্টন পাভলোভিচ চেকভ। ইনি একজন রাশিয়ান রাইটার। শুধু রাইটার নয়, ইনি কিন্তু একজন পাশাপাশি ডক্টরও ছিলেন। তাহলে অ্যান্টন চেকভ কে ছিলেন আমরা জানলাম। হি ওয়াজ এ শর্ট স্টোরি রাইটার, playwriter and doctor also। ইনি একজন রাশিয়ার সাহিত্যিক ছিলেন, অর্থাৎ এনার জন্ম যদি দেখি তাহলে 29শে জানুয়ারি 1860 সাল রাশিয়াতে জন্মগ্রহণ করেন। বিভিন্ন চিকিৎসা শাস্ত্রের পাশাপাশি লেখালেখিও তিনি করেন এবং তার 44 বছর জীবনে তিনি প্রায় 300-র উপরে ছোট গল্প এবং 14টা নাটক রচনা করেন। তার মানে ভাবতে পারছিস যে একজন ডক্টরের জীবনে ভীষণ কিন্তু চাপ থাকে, সেই চাপগুলো কাটিয়ে উঠে এই বিভিন্ন সাহিত্যকর্ম চালিয়ে গিয়েছেন। কত সুন্দর তিনি ছিলেন। তো ইনি এক সময়ে বিশেষ উক্তি আমাদের সবার সামনে রিপ্রেজেন্ট করেন। তো তিনি বলেন কি? বলেন, মেডিসিন ইজ মাই লফুল ওয়াইফ অ্যান্ড লিটারেচার ইজ মাই মিস্ট্রেস। অর্থাৎ চিকিৎসা শাস্ত্র হলো আমার বৈধ স্ত্রী, কিন্তু লিটারেচার অর্থাৎ সাহিত্য কি আমার প্রেমিকা। কত সুন্দর একটা কথা তিনি বললেন। যাই হোক, তো আমাদের আলোচ্য বিষয় দ্য বেট, এই গল্পটি। লেখক সম্পর্কে, অথার সম্পর্কে এই বিশেষ কয়েকটা তথ্য জানলেই চলবে। আমাদের এই বেট গল্পটি সম্পূর্ণরূপে রুশ ভাষাতে লেখা। কেন? কারণ অথার নিজেই রাশিয়ান। এবার তিনি তো রুশ ভাষাতে লেখালেখি করেছেন দ্য বেট গল্পটা। যে টাইটেলটা দিয়ে লিখেছেন সেই টাইটেলটা হচ্ছে পারি, PARI, পারি। ঠিক আছে, এই পারি নামটা দিয়ে তিনি এই শর্ট স্টোরিটা রচনা করেন। পরবর্তীকালে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষাতে এটা অনুবাদও হয়। তো এই বেট শর্ট স্টোরিটা প্রথম প্রকাশিত হয়, পাবলিশড হয় 1889-এ, 1889 সালে নভয় ভ্রেমিয়াতে। যে অরিজিনাল টাইটেলটা ছিল সেটার নাম হচ্ছে ফেয়ারি টেল। তার মানে এই ফেয়ারি টেল হচ্ছে এই গল্পের কিন্তু অরিজিনাল টাইটেল। ওকে। পরবর্তীকালে যখন চেকভস কালেক্ট ওয়ার্ডস এর 4র্থ খণ্ডে গল্পটা যখন প্রকাশিত হয়, তখন চেকভ এই গল্পটার নাম পাল্টে রাখেন কি? দ্য বেট, যেটা আমরা এখন পড়ব। এবার এই আজকের আমাদের সামনে যে গল্পটা যে রয়েছে দ্য বেট, এটা বিভিন্ন সময়ে কিন্তু সংশোধিত হয়েছে, মানে কিছু ওয়ার্ড কিছু জায়গাতে কিন্তু সংশোধিত হয়েছে। তবে আমাদের হাতের কাছে যে বেট গল্পটি রয়েছে, যিনি ট্রান্সলেশন করেছেন তার নাম কনস্ট্যান্স গার্নেট। ইনি কিন্তু ইংরেজিতে অনুবাদ করেছেন, যেটা আমাদের সবার সামনে রয়েছে এই অনুবাদটাই। তো এই অথার 15ই জুলাই 1904-এ টিউবারকিউলোসিস অর্থাৎ যক্ষা রোগে আক্রান্ত হয়ে জার্মানিতে মারা যান। মাত্র 44 বছর বেঁচে ছিলেন। তিনি ছিলেন ডক্টর, একাধারে সাহিত্যিকও ছিলেন। খুব রেয়ার পার্সন এরকম হয় যে একজন ডক্টর যিনি কি করছেন? সাহিত্যকর্ম করছেন। বোঝা গেছে? আমাদের এই বেট গল্পে দুটো ক্যারেক্টার পাবো, একটা ব্যাংকার মানে ব্যাংক কর্মী, আর একটা হচ্ছে লয়ার অর্থাৎ আইনজীবী। তো আমাদের গল্পের ক্যারেক্টার এবং সম্পূর্ণ পরিবেশ হচ্ছে রুশ দেশের, মানে রাশিয়ার। হয়েছে কি, একদিন একটা পার্টি আয়োজন করেছে ব্যাংকার। ব্যাংকার তো হচ্ছে বিশাল ধনী, প্রচুর টাকা পয়সা রয়েছে, এবং দুজনে কিন্তু তরুণ। ব্যাংকার এবং লয়ার দুজনে কিন্তু তরুণ, এবং তরুণ স্বভাবের হওয়ার কারণে কি হয়, মনের মধ্যে অত্যন্ত চঞ্চল বোধ থাকে, মানে আমি পারবো এরকম একটা মেজাজ থাকে। তো সেই অনুষ্ঠানে দুটো জিনিসের বিতর্ক ওঠে। একটা হলো ডেথ পেনাল্টি, মানে হলো মৃত্যুদণ্ড, আর আরেকটা হলো ইমপ্রিজনমেন্ট অফ লাইফ অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড।
কোনটা বেশি প্রেফার, এটা নিয়ে বিতর্ক বাধে। তো সেই সময় ব্যাংকার মনে করছেন কি ডেথ পেনাল্টি তার কাছে শ্রেষ্ঠ, লয়ার মনে করছেন কি ইমপ্রিজনমেন্ট অফ লাইফই আমার কাছে শ্রেষ্ঠ। দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং টাকার গরম দেখিয়ে বসে ব্যাংকার যে ঠিক আছে আমি এত টাকার সম্পত্তি আমার কাছে আছে, আর লয়ার ওদিকে বলে বসে যে না আমার কাছে মৃত্যুদণ্ডের থেকে যাবজ্জীবন কারাদণ্ডটাই আমি বেশি প্রেফার করি। জীবনের বাজি রেখে নির্জন কারাবাসে বন্দি থাকতে চেয়েছিল গোটা 15 বছর এই লয়ার। এটাই প্রমাণ করতে চেয়েছিল যে আমার যে চিন্তা ভাবনা অর্থাৎ মৃত্যুদণ্ডের অপেক্ষা কারাদণ্ডটা, যাবজ্জীবন কারাদণ্ডটা আমি যে বেশি প্রেফার করছি, আমি শ্রেষ্ঠ, আমার দাবিটাই শ্রেষ্ঠ, এটা প্রমাণ করার জন্য দুজনের মধ্যে বেট লাগে। তাহলে একদিকে লয়ার নিজের জীবনকে বাজি রেখেছে 15 বছরের বন্দি দশায়, অপরদিকে ব্যাংকার টাকার গরম দেখিয়ে বলছে তোমাকে আমি 2 মিলিয়ন রুবেল দিব। রুবেল বলতে বোঝে আমরা যে রুপি ইউজ করি অর্থাৎ টাকার যে একক রুশ দেশে সেটা হয়ে যাবে রুবেল, সেটা আবার 2 মিলিয়ন টাকার গরম দেখিয়ে বসে আছে। কে জিতে দেখা যাক এবার গল্পে। গল্পটা এইভাবে শুরু হচ্ছে। ইট ওয়াজ এ ডার্ক অটাম নাইট, এটা ছিল এক অন্ধকার হেমন্তের রাত। আন্ডারলাইন হবে এখানে আমরা কোন সময়ের উল্লেখ পাচ্ছি, অটামের। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন। ওয়াকিং আপ অ্যান্ড ডাউন মানে পাইচারি করা। তাহলে বৃদ্ধ ব্যাংকার বৃদ্ধ ব্যাংকার এ কি করছে, পাইচারি করতে শুরু করে দিয়েছিল। কোথায়, হিজ স্টাডি। আন্ডারলাইন হবে কোথায় পাইচারি করছে, হিজ স্টাডি অর্থাৎ স্টাডি রুমে, তার স্টাডি রুমে পাইচারি করতে শুরু করে দিয়েছিল। অ্যান্ড রিমেম্বারিং এবং স্মরণ করছিল হাউ 15 ইয়ার্স বিফোর, ঠিক 15 বছর আগে কি ঘটনা ঘটেছে। কি ঘটনা দেখা যাক। বলছে যে হি হ্যাড গিভেন এ পার্টি ওয়ান অ্যাটাম ইভিনিং। এক হেমন্তের সন্ধ্যাতে তিনি এক পার্টির আয়োজন করেছিলেন। দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার ম্যান দেয়ার, সেখানে অনেক চালাক চতুর না বুদ্ধিমান মানুষেরা উপস্থিত ছিলেন। অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশন, এবং তাদের মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং কথোপকথন হচ্ছিল। যেরকম বুদ্ধিমান মানুষেরা এক জায়গাতে যদি থাকে বিভিন্ন এক কথাবার্তা হয় তাদের মধ্যে খুব সুন্দর সুন্দর, তাই না? তাই তাদের মধ্যেও কিন্তু কথাবার্তা চলছিল। কনভারসেশন মানে কথোপকথন বোঝায়। অ্যামাং আদার থিংস অর্থাৎ অন্যান্য বিষয়ের মধ্যে কি, দে হ্যাড টকড অফ ক্যাপিটাল পানিশমেন্ট। তারা কিসের সম্পর্কে কথাবার্তা শুরু করে দিয়েছিল, ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি, ডেথ পেনাল্টি মানে কি মৃত্যুদণ্ড, ঠিক আছে। দ্য মেজরিটি অফ দ্য গেস্ট অর্থাৎ বেশিরভাগ অতিথিরা, অ্যামাং হুম ওয়ার মেনি জার্নালিস্ট। আন্ডারলাইন হবে। তাহলে অতিথিদের মধ্যে বেশিরভাগ কে ছিল, এখানে জার্নালিস্ট ছিল। তার মানে অতিথিদের মধ্যে অনেকেই কি ছিল, এর মধ্যে জার্নালিস্ট ছিল। জার্নালিস্ট বুঝিস, সাংবাদিক বোঝায়। অ্যান্ড ইন্টেলেকচুয়াল ম্যান, এবং বিদ্বান মানুষেরা ছিল। আন্ডারলাইন হবে। এবং বিদ্বান মানুষেরা ছিল যারা অনেক কিছুই জানে, জ্ঞানী মানুষ, ওয়াইজ পারসন। ওকে, এরা কি করছে, যে বলছে যে ডিসঅ্যাপ্রুভড মানে আপত্তি জানানো, ডিসঅ্যাপ্রুভড অফ দ্য ডেথ পেনাল্টি। তারা কিছুতেই এই মৃত্যুদণ্ডটাকে মেনে নিতে পারছিল না, আপত্তি জানিয়েছিল। দ্য কনসিডার্ড দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট। তো এই যে এই সাজার যে পদ্ধতিটা, এটা পানিশমেন্ট মানে কি সাজা, তাই না? এই যে সাজার যে পদ্ধতিটা, এটা কি আউট অফ ডেট। আন্ডারলাইন হবে এগুলো। আউট অফ ডেট অর্থাৎ এগুলো অচল, ইমোরাল অনৈতিক, যেটা মানুষজন মেনে নিতে পারে না। অ্যান্ড এবং আনসুইটেবল ফর
খ্রিস্টান স্টেটস, অর্থাৎ এটা কি না খ্রিস্টানের যে রাষ্ট্র অর্থাৎ খ্রিস্টান দেশের পক্ষে সেটা আনসুইটেবল, অনুপযুক্ত। কেন এই কথাটা বলা হলো? কারণ খ্রিস্ট ধর্মে যীশু খ্রিস্ট প্রেমের বার্তা মানুষকে দিয়েছিল, মানুষের মধ্যে শান্তির বার্তা দিয়েছিল। হত্যা, মারামারি, হিংসা এইগুলো কিন্তু কোনো সময় বলেনি, ঠিক আছে? এই জন্য কি না এই যে ডেথ পেনাল্টি অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্টের ব্যাপারটা, এটা খ্রিস্টিয়ান স্টেটের পক্ষে কিন্তু এটা অনুপযুক্ত। এরা এটা বলে বসলো। কারা বললো? ইন্টেলেকচুয়াল ম্যান আর জার্নালিস্ট, এদের মধ্যে। ওকে, in the opinion of some of them the death penalty ought to be replaced, অর্থাৎ তাদের কয়েকজনের মনে হয়েছিল যে এই মৃত্যুদণ্ডের বদলে কি এভরিওয়্যার, সমস্ত জায়গাতে, বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডটাই হওয়া উচিত। I don't agree with you, said their host the banker. এখানে হোস্ট অর্থাৎ নিমন্ত্রণ কর্তার কে? এখানে ব্যাংকার, অতটুকু আন্ডারলাইন হবে। তাহলে এখানে হোস্ট কে? এখানে ব্যাংকার। এখানে কিন্তু লয়ার এখনো আসেনি, ঠিক আছে? তাহলে হু ইজ হোস্ট ইন দিস পার্টি? ব্যাংকার, জার্নালিস্ট, তারপর লয়ার, তারপর ইন্টেলেকচুয়াল ম্যান। এর মধ্যে কি পেলাম অপশন আমরা? ব্যাংকার। ওকে, তাহলে এই ব্যাংকার অর্থাৎ কে ছিল? নিমন্ত্রণকর্তা ছিল, যে কিনা সহজেই বলে বসলো যে না, আমি তোমাদের সাথে কিন্তু একমত নয়, এগ্রি নয় এটার জন্য, ঠিক আছে? সহমত হতে পারলাম না। I have not tried either the death penalty or imprisonment for life, but if one may judge a priori, the death penalty is more moral and more human than imprisonment for life. আচ্ছা, প্রায়োরি মানে কি? অভিজ্ঞতা। তিনি বলছেন যদিও আমার এটাতে কোনো অভিজ্ঞতা নেই, যদি আমাকে বলা হয় যে যুক্তি দিয়ে বিচার বিবেচনা করতে, তাহলে কি মৃত্যুদণ্ডটা কি কারাবাসের অপেক্ষা, মানে যাবজ্জীবন কারাবাসের অপেক্ষা আমার কাছে বেশি নৈতিক, ঠিক আছে? ব্যাংকারের কাছে কি মৃত্যুদণ্ডটা বেশি প্রেফার করছে এক্ষেত্রে, বুঝতে পারলি? এবং বেশি মানবিক এক্ষেত্রে, মানে উল্টো চিন্তা ভাবনা এর। তো ক্যাপিটাল পানিশমেন্ট কেন? এই যে কারণটা বলছে, দেখ, ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান ওয়াট অ্যাট ওয়ান্স, মৃত্যুদণ্ড তৎক্ষণাৎ সেই মুহূর্তে একটা মানুষকে হত্যা করে ফেলে। বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড একটা মানুষকে তিলে তিলে হত্যা করে। হুইচ এক্সিকিউশনার আসছে, এক্সিকিউশনার মানে কি? এক্সিকিউশনার মানে হচ্ছে জল্লাদ। জল্লাদ বুঝিস? যে ফাঁসি দেয় বা যে বলি দেয় তাকে বলা হয় থাকে জল্লাদ, হ্যাঁ, এক্সিকিউশনার। তো বলছে যে হুইচ এক্সিকিউশনার ইজ দ্য মোর হিউম্যান, মানে কে বেশি মানবিক জল্লাদ? এক্ষেত্রে হি হু কিলস ইউ ইন এ ফিউ মিনিটস, যে তোমাকে মুহূর্তের মধ্যে মেরে ফেলছে, অর নাকি হি হু ড্রাগস দ্য লাইফ আউট অফ ইউ ইন দ্য কোর্স অফ মেনি ইয়ার্স, কয়েক বছর ধরে তোমার জীবন রস বের করে তিলে তিলে হত্যা করছে। কোনটা বেশি বেদনাদায়ক? এটা প্রশ্ন করে বসলো। কে প্রশ্ন করছে? ব্যাংকার প্রশ্ন করছে। কাকে প্রশ্ন করছে? পার্টিতে উপস্থিত সবাইকে এটা জিজ্ঞাসা করছে, যারা ইমপ্রিজনমেন্ট অফ লাইফের সমর্থন করছে। বোঝা গেছে? এক্ষেত্রে বলছে বোথ আর ইকুয়ালি ইমোরাল, অবজার্ভ মানে মন্তব্য করা, অবজার্ভ ওয়ান অফ দ্য গেস্ট। তো সেই গেস্টের মধ্যে থেকে একজন অবশেষে মন্তব্য করে বসলেন যে দুটোই সমানভাবে অনৈতিক কর্ম। ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট টু টেক অ্যাওয়ে লাইফ। কিসের জন্য? বলছে কারণ ওই দুটোর উদ্দেশ্য একই, জীবনটা কেড়ে নেওয়া। দ্য স্টেট
ইজ নট গড। এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, দ্য স্টেট ইজ নট ড্যাশ, তাহলে অ্যান্সার কি পাচ্ছি আমরা? গড পাচ্ছি। এর মানেটা কি? মানেটা হচ্ছে রাষ্ট্র কিন্তু কোনো ভগবান নয়। ইট ইজ নট দ্য রাইট, তার কোনো অধিকার নেই। রাইট মানে কি? অধিকার। তার কোনো অধিকার নেই টু টেক অ্যাওয়ে। টেক অ্যাওয়ে মানে কি? কেড়ে নেওয়া। টু টেক অ্যাওয়ে হোয়াট ইট ক্যান নট রিস্টোর হোয়েন ইট ওয়ান্টস টু। তার অধিকার নেই কিছু কেড়ে নেওয়া, যদি না সে যখন ইচ্ছা তখন সেটা ফেরত দিতে পারে। অর্থাৎ ভগবান মানে মানুষের বিশ্বাস কি? ভগবান যদি জীবন যদি কেড়ে নেয়, ভগবান যদি চায় যে আবার প্রাণটা ফিরিয়ে দিতে পারে, কিন্তু রাষ্ট্র তো ভগবান নয়, সে তো ওই অলৌকিক ক্ষমতা তার মধ্যে নেই, তাই না? এবং খ্রিস্টান রাষ্ট্রের কাছে এটাও কি? একটা অনৈতিক কর্ম। বোঝা গেছে? Among the guests was a young lawyer. এবার লয়ারের এন্ট্রি হলো। সেই গেস্টের মধ্যে একজন ছিলেন তরুণ আইনজীবী। এ ইয়ং ম্যান অফ 5 and 20, আন্ডারলাইন হবে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে লয়ারের বয়স কত? মাত্র 25 বছর। 25 বছর বয়সী একজন লয়ার সেখানে উপস্থিত ছিলেন। When he was asked his opinion, যখন তাকে তার মতামত, ওপিনিয়ন মানে তার মতামত, মতামত জিজ্ঞাসা করা হলো, হি সেই তিনি জানালেন, কি বলছেন? যে দ্য ডেথ সেন্টেন্স, ডেথ সেন্টেন্স বলতে বোঝায় প্রাণদণ্ড। দ্য ডেথ সেন্টেন্স অ্যান্ড দ্য লাইফ সেন্টেন্স, লাইফ সেন্টেন্স বলতে বোঝায় যাবজ্জীবন কারাদণ্ড। ঠিক আছে? তাহলে দ্য ডেথ সেন্টেন্স অ্যান্ড দ্য লাইফ সেন্টেন্স আর ইকুয়ালি ইমোরাল। তাহলে প্রাণদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দুটোই কি? সমানভাবে অনৈতিক, কোনোটাই যুক্তিসম্মত নয়। বাট কিন্তু if I had to choose between the death penalty and imprisonment for life, যদি আমাকে চুজ করতে বলা হয়, চয়েস করতে যদি বলা হয় যাবজ্জীবন কারাদণ্ড নাকি মৃত্যুদণ্ড, কোনটা বেশি আমি প্রেফার করছি, তাহলে কি I would certainly choose the second। নিঃসন্দেহে চোখ বন্ধ করে কিন্তু আমি দ্বিতীয়টা গ্রহণ করব, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের কথা এখানে বলা হচ্ছে সেকেন্ড অর্থে। ক্লিয়ার? টু লিভ এনিহাউ, যে কোনোভাবে বেঁচে থাকার ভালো, ইজ বেটার দ্যান নট অ্যাট অল, একেবারেই বেঁচে না থাকার থেকে। অর্থাৎ এখানে আইনজীবী বোঝাতে যাচ্ছে যে আমি যে কোনোভাবে যদি মারা যাই এটা আমার কাছে কিন্তু যথেষ্ট নয়, কিন্তু কষ্ট করেও হোক আমি বেঁচে থাকতে পারি, এই যে আমার মনের যে আকাঙ্ক্ষাটা, এটার জন্য কি আমি ইমপ্রিজনমেন্ট অফ লাইফটাকে বেশি প্রেফার করছি। ওকে? বলছে এ লাইভলি, লাইভলি বলতে বলছে প্রাণবন্ত, খুব সুন্দর। এ লাইভলি ডিসকাশন অ্যারোজ, একটা প্রাণবন্ত আলোচনা সেক্ষেত্রে শুরু হলো, হই হুল্লোড় তখন শুরু হলো। দ্য ব্যাংকার হু ওয়াজ ইয়াঙ্গার অ্যান্ড মোর নার্ভাস ইন দিস ডেজ, তো সেই দিনে কি, সেই সময়ে কি, যে ইয়ং ব্যাংকার যে ছিল, মানে তরুণ যে ব্যাংকার যে ছিল, এক্ষেত্রে বেশি নার্ভাস হয়ে গেছিল এই সময়ে। স্বাভাবিকভাবেই তরুণ সময়ে কি প্রাণের মধ্যে কিন্তু প্রবল উত্তেজনা থাকে, কি হবে একটা ব্যাপার থাকে, তাই না, মনের মধ্যে চলে। তো সেক্ষেত্রে কিন্তু তার মধ্যেও কিন্তু নার্ভাসনেস কাজ করেছিল। তাহলে এখান থেকে কোশ্চিন আসতে পারে যে নার্ভাসটা কে হয়েছিল, আন্ডারলাইন হবে ব্যাংকার। ওয়াজ সাডেনলি ক্যারেড অ্যাওয়ে, ক্যারেড অ্যাওয়ে বলতে বোঝায় মেজাজ হারানো, সেই সময়ে তিনি মেজাজ হারিয়ে, আন্ডারলাইন হবে কে মেজাজ হারিয়েছিল, তাহলে ওয়াজ সাডেনলি ক্যারেড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট, উত্তেজনার বশবর্তী হয়ে সেই ব্যাংকার সেই সময়ে মেজাজ হারিয়ে ফেললো। হি স্ট্রোক দ্য টেবিল, আন্ডারলাইন হবে স্ট্রোক মানে কি বলতো, আঘাত করা, এই যে আঘাত করলো, ঠিক আছে, টেবিলে হঠাৎ করে আঘাত করে বসলো, আঘাত করে বলছে যে হি স্ট্রোক দ্য টেবিল উইথ হিজ ফিস্ট অ্যান্ড শাউটেড অ্যাট দ্য ইয়ং ম্যান। ফিস্ট অ্যান্ড শাউটেড মানে হচ্ছে মেজাজ হারিয়ে চিৎকার করে উঠলো সেই ইয়ং ম্যানের দিকে, মানে লয়ারের দিকে, লয়ারকে চিৎকার করে বলছে, কি বলছে যে ইটস নট ট্রু, তুমি যেটা ভাবছো সেটা সত্যি নয়। আই উইল বেট
you to millions, you would not stay in solitary confinement for 5 years. আমি 2 মিলিয়ন বাজি ধরছি। এই যে এখন বেটের প্রসঙ্গ আসলো, আমি ব্যাংকার, আমার কাছে প্রচুর টাকা পয়সা আছে, 2 মিলিয়ন বাজি ধরে ফেললো, 2 মিলিয়ন রুবেল, ঠিক আছে, লক্ষ লক্ষ টাকা। তো 2 মিলিয়ন হচ্ছে আমি বাজি ধরছি, আর তুমি কি 5 বছরের জন্য, 5 ইয়ার্স আন্ডারলাইন হবে, হ্যাঁ, 5 বছরের জন্য কারাবাসে কিন্তু তুমি টিকতে পারবে না। ওকে, তার মানে কি জীবন নিয়ে তাকে বাজি ধরার জন্য লয়ারকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে ব্যাংকার এখানে। ওকে, তাহলে ফার্স্টে কত বছরের জন্য কারাবাসে নিযুক্ত হতে বলছে? 5 বছর। সেটা কত বছরে দাঁড়াবে দেখ, বলছে যে ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, আর্নেস্ট বলতে বোঝায় সত্যি যদি চাও, তুমি যদি সত্যি যদি চাও এই ব্যাপারটা, সেইড দ্য ইয়াং ম্যান, ইয়াং ম্যান হচ্ছে লয়ার, লয়ার বলছে তুমি যদি এই ব্যাপারটা সত্যি যদি চেয়ে থাকো, মানে বাজির ব্যাপারটা, তাহলে কি আই উইল টেক দ্য বেট, আমিও বাজি নিতে প্রস্তুত, কি বাট আই উড স্টে নট 5 বাট 15 ইয়ার্স। আমি 5 বছরের জন্য কারাবাসে নিযুক্ত হও না, আমি হতে চাই 15 বছরের জন্য। তোমাকে দেখিয়ে দেবো আমার যে মতামত, আমার যে চিন্তাধারা, সেটাই জয়ী হবে। আন্ডারলাইন। তাহলে 5 থেকে কত হলো? 15 বছর, আরো 10 বছর বেড়ে গেল তার জীবনে। কি মূর্খের মতন একটা কাজ করে বসছে দেখ, খামখেয়ালি বনা ব্যাপারটা। 15 ডান, ক্রাইড দ্য ব্যাংকার। তখন ব্যাংকার তো একদম মহা খুশিতে চিৎকার করে উঠলো যে 15 বছর, বাহ, তাহলে তো বেশ হলো। জেন্টলম্যান, আই স্টেক 2 মিলিয়ন। এই যে স্টেক সিনোনিম ফ্রম কিসের? বেট। বেটের সিনোনিম ফ্রম হচ্ছে স্টেক। স্টেক মানে কি? বাজি ধরা। স্টেক হচ্ছে গোল করে দে। তো বলছে যে জেন্টলম্যান, তাহলে ঠিক আছে, আমি 2 মিলিয়ন বাজি ধরছি। অ্যাগ্রিড, রাজি। ইউ স্টেক ইউর মিলিয়নস অ্যান্ড আই স্টেক মাই ফ্রিডম। ঠিক আছে, তুমি তাহলে 2 মিলিয়ন বাজি ধরে রাখো, আর আমি আমার জীবনকে বাজি এখানে ধরে রাখছি। সেইড দ্য ইয়াং ম্যান, অর্থাৎ লয়ার এই কথাটি বলল। এটা আন্ডারলাইন হবে, এই লাইনটা আন্ডারলাইন কর। হু ইজ দ্য স্পিকার, কোটেশন তুলে দিয়ে কোশ্চেনটা আসতে পারে। হ্যাঁ, যে এই যে বাজি ধরার ব্যাপারটা, লাস্ট লাইন যেটা পড়ালাম, অ্যাগ্রিড ইউ স্টেক ইউর মিলিয়নস, ওই লাইনটা আন্ডারলাইন কর। নেক্সট দেখ, বলেছে যে অ্যান্ড দিস ওয়াইল্ড, এবং এই উদ্ভট সেন্সলেস বেট, অর্থহীন বাজি, ওয়াজ ক্যারিড আউট, যেটা কার্যে পরিণত হয়েছিল। দ্য ব্যাংকার স্পয়েলড, স্পয়েলড মানে উচ্ছন্নে যাওয়া, স্পয়েলড অ্যান্ড ফ্রিভোলাস, ফ্রিভোলাস মানে খামখেয়ালি। এই খামখেয়ালিপনা এবং তার যে বখাটে স্বভাবের জন্য এই ব্যাংকার কি হয়েছিল? পুরোপুরি উচ্ছন্নে গিয়েছিল। কিসের জন্য? উইথ মিলিয়নস রিয়ন্ড। মিলিয়নস রিয়ন্ড বলতে বোঝায় অগণিত টাকা, তার অগণিত টাকার জোরে। হিজ রেকিং, রেকিং মানে হচ্ছে হিসেব, এবং সে ছিল কি? বেহিসাবি, তার বেহিসাবি এবং অগণিত টাকার মানে টাকার গরমের জোরে এবং খামখেয়ালিপনার জন্য এই ব্যাংকার কিন্তু উচ্ছন্নে চলে গিয়েছিল। আসলে যার যতই টাকা থাকুক না কেন, মানে ধনীদের কথা বলছি, আসলে হচ্ছে কোনো সময় অহংকার করাটা উচিত নয় যে আমার এত টাকা আছে, আমি মানে হাত খরচা একদম বেশি করে দিলাম, আমি যা ইচ্ছা তাই করলাম, এটা না। এক সময় কিন্তু ডাউন হয়ে যায়, হবে, আমরা পড়বো গল্পের চরম পরিণতি আসছে। ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট, সে তখন এই বাজিটা নিয়ে ডিলাইটেড মানে আনন্দিত ছিল। অ্যাট সাপার, রাত্রের খাবারের সময়, হি মেড ফান অফ দ্য ইয়াং ম্যান অ্যান্ড সেইড, তো রাত্রের খাবারের সময় সেই তরুণটিকে নিয়ে মানে লয়ারকে নিয়ে সেই ব্যাংকার কি করলো? ঠাট্টা তামাশা করতে শুরু করে দিল এবং বলছে, কথা কি বলছে? থিঙ্ক বেটার অফ ইট, তো ভালো করে ভেবে দেখো, ইয়াং ম্যান, while there is still time
সময় থাকতে, অর্থাৎ এখনো সময় আছে, তুমি ভেবে দেখো তুমি কি জীবনে করতে চলেছো। 15 বছর নির্জন কারাবাসে থাকবে। বলছে যে টু মি টু, আমার কাছে মিলিয়ন টাকা পয়সা রয়েছে, অ্যান্ড এ ট্রিফল বলতে বোঝায় সামান্য কিছু, অ্যান্ড ট্রিফল বাট ইউ আর লুজিং 3 or 4 of the best years of your life, এবং অথবা তুমি কি তোমার জীবনে 3-4 বছরে সামান্য কিছুটাও হারিয়ে ফেলবে। মানে বোঝাতে যাচ্ছে যে আমার কাছে তো প্রচুর পরিমাণে টাকা রয়েছে, কিন্তু তোমার কাছে কি বেশি দিন কিন্তু সেরকম নেই। তোমার জীবনে যে 3-4টা যে দিন রয়েছে সেটাই তুমি কিন্তু এনজয় করতে পারবে তুমি যদি বাইরে থাকো। কিন্তু কারাবাসে যদি থাকো, টাকা পয়সা ইনকাম করতে পারবে না, তুমি আনন্দ করতে পারবে না, তাই না? এগুলো কি হবে, তোমার জীবনে কিন্তু একদম নরকে জীবনে পরিণত হবে, এটা বোঝাতে চাইছে। I say 3 or 4, আমি 3-4 বার বলছি, বিকজ কারণ ইউ ওন নট স্টে লঙ্গার, আরে তুমি তো এর থেকে বেশি তো থাকতেই পারবে না। মানে বুঝলি, ব্যাংকার লয়ারকে মানে তাচ্ছিল্য করে বলতে যাচ্ছে যে তুমি তো 15 বছরের বেড ধরে বসলে, আমি সেখানে বলেছিলাম যে 5 বছর থাকতে, আসলে তো তুমি তো ওই 3-4 বছরই থাকতে পারবে না, তাই না? ডোন্ট ফরগেট আইদার ইউ আনহ্যাপি ম্যান, ওহে অসুখী মানুষ, যে তুমি এটা ভুলে যেও না, দ্যাট ভলেন্টারি কনফাইনমেন্ট ইজ এ গ্রেট ডিল হার্ডার টু বিয়ার দ্যান কম্পালসারি, অর্থাৎ বাধ্যতামূলক কারাবাসের থেকে স্বেচ্ছায় কারাবাস অত্যন্ত যন্ত্রণাদায়ক। তোরা যদি অপরাধ করিস, যাবজ্জীবন কারাদণ্ড যদি আদালতে হয়, শুনতে একরকম লাগবে। এবার যদি হঠাৎ করে আমি তোদেরকে একটা রুমের মধ্যে বন্দি করে রেখে দিই, ভালো লাগবে? ভালো কিন্তু লাগবে না, সেটা কিন্তু আরো বেশি যন্ত্রণাদায়ক, এটাই বোঝাতে যাচ্ছে ব্যাংকার। দ্য থট দ্যাট, এটা ভেবে, ইউ হ্যাভ দ্য রাইট টু স্টেপ আউট ইন লিবার্টি, অর্থাৎ তোমার যে কোনো মুহূর্তে যে মুক্ত করার যে অধিকার রয়েছে, অ্যাট এনি মোমেন্ট, যে কোনো মুহূর্তে, এটা কিন্তু ভুল। উইল পয়জন ইউর হোল এক্সিস্টেন্স ইন প্রিজন, অর্থাৎ সেই কারাবাসে তোমার যে অস্তিত্ব, এক্সিস্টেন্স মানে কি অস্তিত্ব বোঝায়, সেই যে তোমার কারাবাসের মধ্যে যে অস্তিত্ব সেটা পয়জনাস মানে বিষময় করে তুলবে তোমাকে। আই অ্যাম সরি ফর ইউ, তোমার জন্য আমার বিশেষ দুঃখ হয়। তাহলে এতক্ষণে ব্যাংকার ওল্ড হয়ে গেছিল সেই তরুণ ব্যাংকার থেকে, অর্থাৎ 15 বছর আগে কি ঘটনা ঘটেছিল না ঘটেছিল সেটা পাইচারি করতে করতে ভাবছিল। এবার বর্তমান সময়, অর্থাৎ 15 বছরের পর বর্তমান সময়ে যে তিনি ভাবছেন কথাগুলো, সেই পরিস্থিতিতে এবার ফিরে এসছেন তার চিন্তা ভাবনা থেকে। কি হচ্ছে ব্যাপারটা দেখ, বলছে যে অ্যান্ড নাও দ্য ব্যাংকার, এখন এই ব্যাংক মালিক, ওয়াকিং টু অ্যান্ড ফ্রো, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পায়চারি করতে করতে, রিমেম্বার অল দিস, এই সমস্ত ঘটনাগুলো স্মরণ করছিল, অ্যান্ড আস্কড হিমসেলফ, এবং নিজেকেই এই কথাগুলো বলছিল। হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেট, আচ্ছা এই বাজিটার উদ্দেশ্য আসলে কি? হোয়াট ইজ দ্য গুড of that man's losing 15 years of his life and my throwing away 2 millions, অর্থাৎ ওই যে ওই মানুষটা ও তো জীবনে 15 বছরটা হারাচ্ছে, এবং এর পাশাপাশি আমাকেও কিন্তু এই 2 মিলিয়ন দিয়ে আমাকেও সর্বশান্ত হতে হবে। এখন হুঁশ ফিরেছে, কি করে বসলাম, 2 মিলিয়ন, চারটিখানি কথা। আসলে সবার সময় সব সময় কিন্তু সমানভাবে চলে না। যার হাতে এক সময় প্রচুর টাকা, অঢেল টাকা রয়েছে, সে কিন্তু কোনো এক সময়ে নিঃস্ব হয়ে যেতে পারে। আবার যে নিঃস্ব সেও কিন্তু সৎ পথের মাধ্যমে আবার বেশি টাকাতে হাতে আসতে পারে।
তাই তো? এবার ব্যাংকারের জীবনেও কিছু ঘটনা ঘটেছে যার জন্য এই কথাটা ভাবছে, এখন টাকার জন্য আফসোস হচ্ছে। বলছে যে ক্যান ইট প্রুভ দ্যাট দ্য ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওর্স বলতে বোঝায় খারাপ। তার মানে কি যে সে কি এটা প্রমাণ করতে চায় যে এই যে ডেথ পেনাল্টি মানে এই যে মৃত্যুদণ্ড এটা ভালো নাকি খারাপ দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ডের তুলনায়। সে কেন এরকম বাজিটা ধরলো, আমরা কেন এই বাজিটা ধরে বসলাম, এটা কি প্রমাণ করতে আমরা চাচ্ছি যাবজ্জীবন কারাদণ্ডটা কি বেশি ভালো, মৃত্যুদণ্ডটা বেশি খারাপ, এটাই কি প্রমাণ করতে চাই, তাই না? তাই তো? এই জন্য কি সে বাজি ধরেছে, এটা চিন্তা ভাবনা ওল্ড ব্যাংকার করতে শুরু করে দিয়েছে এখন, এবং এর সাথে সাথে তার টাকা পয়সার জন্য আফসোস হচ্ছে। এরপর বলছে দেখ, অন মাই পার্ট ইট ওয়াজ দ্য ক্যাপ্রিস, ক্যাপ্রিস মানে খেয়াল খুশি বোঝায়, ক্যাপ্রিস অফ এ প্যাম্পার্ড ম্যান, প্যাম্পার্ড ম্যান বলতে বোঝায় যে মাথায় তোলা, ঠিক আছে, মাথায় তোলা। তাহলে অন মাই পার্ট ইট ওয়াজ দ্য ক্যাপ্রিস অফ এ প্যাম্পার্ড ম্যান, অর্থাৎ একজন প্রশ্রয় পাওয়া খামখেয়ালি মানুষের এই যে ব্যাপারটা, এটা আমার ক্ষেত্রে কি, অ্যান্ড অন হিজ পার্ট সিম্পল গ্রিড ফর মানি, গ্রিড মানে কি বলতো, লোভ, গ্রিডি লোভী বোঝায়, বোঝা গেছে? ব্যাংকার মনে করছে তার মধ্যে টাকা পয়সার লোভ নাই, আসলে টাকা পয়সার লোভটা কার মধ্যে রয়েছে, আইনজীবীর মধ্যে রয়েছে, ওই টাকা পয়সার লোভেই নাকি সে বেডটা ধরেছে, এমনটা কে মনে করছে, ব্যাংকার মনে করছে, বোঝা গেছে? আসলে সে প্রমাণ করতে চায়নি যে এই মৃত্যুদণ্ডের তুলনায় যাবজ্জীবন কারাদণ্ডটা বেশি প্রেফার, আসলে সে টাকার লোভে এইটা বেড ধরেছে, বোঝা গেছে? একদম 180 ডিগ্রি ঘুরে গেল সেই 15 বছর থেকে, ঠিক আছে, পাল্টি খেয়ে যাচ্ছে ব্যাপারটা ভাবনা চিন্তা থেকে। দেখ, দেন হি রিমেম্বার্ড হোয়াট ফলোড দ্যাট ইভিনিং, সেই সময়ে তিনি স্মরণ করেছিলেন যে কি ঘটনা ঘটেছিল। বলছে যে ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য ইয়াং ম্যান শুড স্পেন্ড দ্য ইয়ার্স অফ হিজ ক্যাপটিভিটি আন্ডার দ্য স্ট্রিক্ট সুপারভিশন, মানে কঠোর নজরদারি, ইন ওয়ান অফ দ্য লজেস ইন দ্য ব্যাংকার্স গার্ডেন। এটা স্থির হয়েছিল সেই মুহূর্তে যে ব্যাংকারেরই, আন্ডারলাইন হবে এটা লাইনটা, ব্যাংকারের যে গার্ডেনটা রয়েছে সেই গার্ডেনের মধ্যে একটা লজ রয়েছে, কোঠাবাড়ি রয়েছে, সেই নির্জন কোঠাবাড়িতে নজরদারি মানে পাহাড়ের দ্বারের মাধ্যমে সে কি করবে, তার জীবনটা অতিবাহিত করবে গোটা 15 বছর, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ইট ওয়াজ অ্যাগ্রিড ফর দ্য 15 years হি শুড নট বি ফ্রি টু ক্রস দ্য থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড বলতে বোঝায় চৌকাট, চৌকাট বুঝিস, এই যে দরজাটা, আমাদের যে দরজাটা যে রয়েছে সেই দরজার যে কাঠামোটা এটাকে বলেছে হচ্ছে চৌকাট, চৌকাট পেরিয়ে আমরা বাইরে যাই এবং ভিতরে প্রবেশ করি, তাই তো? থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড বলতে বোঝায় হচ্ছে চৌকাট of the laws, to see human beings, to hear the human voice, or to receive letters and newspaper। তার মানে কি, লয়ার কোন সময় চৌকাট পেরিয়ে মানে চুক্তিতে ছিল, তাদের যে বাজিটা সেই বাজির হচ্ছে নিয়মে ছিল, এটা কি বলছে যে এই 15 বছরে লয়ার চৌকাট পেরিয়ে বাইরে কিন্তু যেতেও পারবে না, কোনো মানুষের আওয়াজও শুনতে পারবে না, শুধুমাত্র লেটার মানে চিঠিপত্র এবং নিউজ পেপার এটা কি করতে পারবে, রিসিভ করতে পারবে, এটা আন্ডারলাইন হবে। তাহলে কি কি রিসিভ করতে পারবে সে পেলাম আমরা, নিউজ পেপার অ্যান্ড লেটার্স। ক্লিয়ার হলো এখানে, বুঝতে পারছিস তোরা? আচ্ছা, হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড বুকস, আন্ডারলাইন হবে এগুলো। তাকে প্রদান করা হয়েছিল, কি প্রদান করা হয়েছিল, যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কিছু গানের সরঞ্জাম এবং কিছু বই, বুকস, অ্যান্ড ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার্স, এবং এটাও অনুমতি দেওয়া হয়েছিল কিছু চিঠিপত্রে সে লিখতে পারবে, ঠিক আছে, পাবে চিঠিপত্র। টু ড্রিঙ্ক ওয়াইন, তাকে
মদ খাওয়ার জন্য একটা নিয়মে দিয়েছিল, অ্যান্ড টু স্মোক, এবং সে কি ধূমপানও করতে পারবে। এগুলো সব চুক্তিতে লেখা ছিল, এগুলো করার অনুমতি ছিল, ঠিক আছে। কিন্তু যেগুলো নিষেধে ছিল, ফরওয়ার্ডে ছিল, সেগুলো কি, সেগুলো সে চৌকাঠের বাইরে যেতে পারবে না, কারোর সাথে কথা বলতে পারবে না, কোনো মানুষের আওয়াজও শুনতে পারবে না, ইত্যাদি। তাহলে একটা নির্জন জায়গাতে সে থাকবে, বোঝা গেছে। দেখ পরের লাইনে বলেছে বাই দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট, অর্থাৎ এই চুক্তি অনুযায়ী the only relations he could have with the outer world were by a little window made purposely for that object. তো কি হয়েছে, সেই ঘরের মধ্যে একটা ছোট্ট জানালা তৈরি করা হয়েছে। কি উদ্দেশ্যে? শুধুমাত্র যে বাইরের যদি তার প্রয়োজন পড়ে, তার যে প্রয়োজনীয় যে যোগাযোগ যে করতে যাচ্ছে, মানে ওই যে লেটারের মাধ্যমে, সেটার জন্য একটা ছোট্ট জানলার বন্দোবস্ত কিন্তু সেই কুটুরির মধ্যে করে রাখা হয়েছে। এটার জন্য হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, যা কিছু দরকার সে চাইতে পারতো। কিরকম? বুকস, আন্ডারলাইন হবে, তাহলে সে কি কি চাইতে পারতো, এগুলো হচ্ছে তার নিয়মে ছিল। তার যদি প্রয়োজন পড়তো তাহলে এইগুলো জিনিস চাইতে পারতো, এই কটা জিনিস কি কি? বুকস মানে বইপত্র, মিউজিক অর্থাৎ মিউজিকের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, তারপর ওয়াইন মদ, অ্যান্ড সো অন, এবং আরো কিছু। ইন এনি কোয়ান্টিটি হি ডিজায়ার্ড বাই রাইটিং অ্যান্ড অর্ডার, যা কিছু প্রয়োজন পড়তো সে শুধুমাত্র একটা চিরকুটের মাধ্যমে লিখে সেটা জানাতে পারতো। বাট কুড অনলি রিসিভ দেম থ্রু দ্য উইন্ডো, কিন্তু এগুলো শুধুমাত্র রিসিভ করতে পারতো কিসের মাধ্যমে? উইন্ডো, জানলার মাধ্যমে, আন্ডারলাইন হবে। দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড ফর এভরি ডিটেইলড অ্যান্ড এভরি ট্রিফল দ্যাট উড মেক হিজ ইমপ্রিজনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি। তো এইভাবে তাকে একটা নির্জন কারাবাসে আবদ্ধ করে রাখা হয়েছিল, আন্ডারলাইন হবে। এবার দেখ এখানে আমরা পাচ্ছি তারিখ এবং টাইমটা, মানে কোন সময় থেকে কোন সময় অবধি সেখানে কারাবাসে সে নিযুক্ত ছিল। বলছে অ্যান্ড বাউন্ড দ্য ইয়াং ম্যান টু স্টে, সেই লয়ার স্টে অর্থাৎ থেকেছিল কি দেয়ার এক্স্যাক্টলি 15 years, 15 বছর, বিগিনিং ফ্রম 12 o'clock of November 14, 1870, 1870 সালের নভেম্বর মাসের 14 তারিখ রাত 12টা থেকে শুরু করে and ending at 12 o'clock of November 14, 1885, 1885 সালের নভেম্বরের ঠিক রাত 12টা অবধি এই মেয়াদটা ছিল। The slightest attempt on his part to break the condition, if only 2 minutes before the end, released the banker, released মানে কি মুক্তি দেওয়া, from the obligation, obligation মানে কি বাধ্যবাধকতা, to pay him 2 millions, যদি সে কোনোভাবে পালানোর চেষ্টা করে, এমনকি এই নিয়মটা তার সময়সীমার মাত্র 2 মিনিট আগে ভঙ্গ করে ফেলে, মানে পালানোর যদি চেষ্টা করে, তাহলে সে এই যে 2 মিলিয়ন পাবে যে বলেছিল, সেটা সম্পূর্ণরূপে হাতছাড়া হয়ে সে যাবে, অর্থাৎ কোনো টাকাই সে পাবে না নিয়ম বিরুদ্ধ কাজ করলে। ক্লিয়ার? তো সে কি আদৌ পাবে? দেখা যাক। ফর দ্য ফার্স্ট ইয়ার of his confinement, confinement বলতে কি বোঝায়? কারাবাস। সে তার কারাবাসের প্রথম বছরে কি ঘটনা ঘটিয়েছিল, এগুলো থেকে প্রশ্ন আসবে। বলছে যে as far as one could judge from his brief notes, তো তার ছোট ছোট যে চিটকুট, সেই চিটকুটগুলো থেকে যতদূর সম্ভব জানা যায়, কি জানা যায়? যে the prisoner suffered severely from loneliness and depression, অর্থাৎ
সেই যে লয়ার সে কিন্তু একটা ডিপ্রেশনে ভুগেছিল, মানসিক চিন্তাতে ভুগেছিল এবং একাকিত্ব বোধ সেটা বুঝতে পেরেছিল। বুঝে গেছে? এটা আন্ডারলাইন হবে। তাহলে ফার্স্ট ইয়ারে এটা সে ফিল করেছিল, ডিপ্রেশন অ্যান্ড লোনলিনেস। দ্য সাউন্ডস অফ দ্য পিয়ানো, তাহলে হচ্ছে কি বাজাচ্ছিল এটাও আন্ডারলাইন হবে, পিয়ানো। দ্য সাউন্ডস অফ দ্য পিয়ানো কুড বি হার্ড কন্টিনিউয়ালি ডে অ্যান্ড নাইট ফ্রম হিজ লজ। তার ঘর থেকে দিন রাত শুধুমাত্র পিয়ানোর আওয়াজ শুনতে পাওয়া গিয়েছিল। হি রিফিউজড ওয়াইন অর্থাৎ মদ, ঠিক আছে, হি রিফিউজড ওয়াইন অ্যান্ড টবাকো, আন্ডারলাইন হবে। তাহলে সে কি কি প্রত্যাহার করেছিল? মদ এবং তামাক। ওয়াইন হি রোট এক্সাইটস দ্য ডিজায়ার, তো কি বলছে যে মদ সে লিখেছিল এটা তো আকাঙ্ক্ষাকে মানে মনের ইচ্ছাকে কি করে উদ্দীপিত করে ফেলে। অ্যান্ড ডিজায়ার আর দ্য ওয়ার্স্ট ফোর্স অফ দ্য প্রিজনার, আর আকাঙ্ক্ষাটা কি করে, মনের ইচ্ছা কি করে না একটা বন্দির কি প্রধান শত্রু হয়ে দাঁড়ায়, ঠিক আছে। অ্যান্ড বিসাইড, এছাড়াও নাথিং কুড বি মোর ড্রেয়ারি দেন, ড্রেয়ারি বলতে কি বোঝায়? বিষণ্ণতা, বোরিংনেস, ঠিক আছে। ড্রিঙ্কিং গুড ওয়াইন অ্যান্ড সিং নো ওয়ান, আসলে ভালো মদ কি না একা একা খাওয়ার থেকে এটা বেশি বিষণ্ণ আর কিছুই হতে পারে না। আসলে বিদেশে কি হয়, যখন হচ্ছে ড্রিঙ্ক কেউ যখন করে তখন সবাই মিলে একসাথে বসে হচ্ছে সবাই করে, ঠিক আছে। এবং যদি ভালো মদ বা ব্র্যান্ডেড মদ যদি হয়, তো এটাই বলছে যে একা একা ভালো মদ খাবো, এটা তো আরো আমার মনের মধ্যে যে বিষণ্ণ ভাবটা সেটা হচ্ছে বাড়িয়ে তুলবে, এটা আমি পছন্দ করবো না, ওই জন্য এটা কি আমি মদটাও ত্যাগ করে ফেললাম। অ্যান্ড টোবাকো স্পয়েল দ্য এয়ার অফ হিজ রুম, আসলে টোবাকো অর্থাৎ তামাক, তামাক কি করে? তামাক হচ্ছে রুম মানে ঘরটাকে দূষিত করে তোলে। ইন দ্য ফার্স্ট ইয়ার দ্য বুকস হি সেন্ট ফর ওয়ার প্রিন্সিপালি অফ এ লাইট ক্যারেক্টার, নোভেলস উইথ এ কমপ্লিকেটেড লাভ প্লট, সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ অ্যান্ড সো অন, আন্ডারলাইন হবে। তাহলে সে প্রথম বছরে কি কি পড়েছিল, কি কি টাইপের বই পড়েছিল? হালকা মেজাজের মানে হচ্ছে সাদামাটা বই পড়েছিল। আর কি পড়েছিল? যে নোভেলস মানে উপন্যাস, উইথ এ কমপ্লিকেটেড লাভ প্লট অর্থাৎ প্রেমের যে উপন্যাস সেগুলো পড়েছিল। আর সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক অর্থাৎ বেশ কিছু উত্তেজনাপূর্ণ এবং আজগুবি কাল্পনিক বিভিন্ন গল্পের বই এগুলো পড়েছিল এবং আরো কিছু। ইন দ্য সেকেন্ড ইয়ার, এরপর দ্বিতীয় বছরে কি ঘটনা ঘটছে দেখা যাক। বলছে ইন দ্য সেকেন্ড ইয়ার দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য লজ, অর্থাৎ সেই ঘর থেকে পিয়ানোর আর কোনো আওয়াজ শোনা যাচ্ছিল না। তাহলে কি হলো, হঠাৎ করে মরে গেল? দেখা যাক। হ্যাঁ, মরেও যেতে পারে, দেখা যাক পরের লাইনগুলোতে কি বলছে। ইন্টারেস্টিং আছে না ব্যাপারটা। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড অনলি ফর দ্য ক্লাসিক্স, এই আইনজীবী এরপর কি করলো? শুধুমাত্র ক্লাসিক বলতে বোঝায় যে সাহিত্যের উপর নির্ভর করে বেশ কিছু বই, এইগুলো সে চেয়েছিল, অর্থাৎ বিভিন্ন ধরনের সে সাহিত্য নিয়ে পড়াশোনা সে করতে চেয়েছিল এই দ্বিতীয় বছরে। ইন দ্য ফিফথ ইয়ার মিউজিক ওয়াজ অডিবল এগেইন, আন্ডারলাইন হবে। তাহলে পঞ্চম বছরে আবার গান বাজনা তার ঘর থেকে শুরু করে দিল, শোনা যাচ্ছিল। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড ফর ওয়াইন, আন্ডারলাইন হবে। তাহলে পঞ্চম বছরে সে অবশেষে কি দাবি করলো? ওয়াইন, মদ। এবার এখান থেকে বুঝতে পারছি যে একাকিত্ব, ডিপ্রেশনে আবার সে ভুগতে শুরু করে দিয়েছে প্রচন্ড ভাবে, তাই মদের নেশাতে সে সমস্ত কিছু কিন্তু ভুলে যেতে যাচ্ছে। দারুণ ব্যাপার। তারপর দোজ হু ওয়াচড হিম থ্রু দ্য উইন্ডো, তো যারা তাকে কি না ওয়াচ করছিল মানে পর্যবেক্ষণ করছিল, কোথা দিয়ে? উইন্ডো অর্থাৎ জানলা দিয়ে। সেইড দ্যাট, আর তারা বলছিল কি বলছিল? যে অল দ্যাট ইয়ার হি স্পেন্ড টু নাথিং, এবং তারা জানিয়েছিল কি না গোটা বছরে সে লয়ার কিন্তু তেমন কিছু করেনি, ঠিক আছে। বাট কিন্তু ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং অ্যান্ড লাইং
অর্থাৎ শুয়েছিল অন হিজ বেড, সে শুধুমাত্র খেত, মদ পান করত এবং বিছানাতে শুয়ে কাটাতো। ফ্রিকুয়েন্টলি ইয়ার্নিং অ্যান্ড অ্যাংরিলি টকিং টু হিমসেলফ, মাঝে মাঝে কিন্তু নিজেকে একটা মেজাজ হারিয়ে কথাবার্তা বলতেও শোনা যেত আর হাই তুলতো। এখানে বোরিংনেস কাজ করছিল, ডিপ্রেশন কাজ করছিল, আমরা বুঝতে পারলাম। কোন ইয়ারে? 5th ইয়ারে। এগুলো আন্ডারলাইন হবে, এগুলো থেকে ছোট ছোট প্রশ্ন হবে, লিখিয়ে দিব পরে। হি ডিড নট রিড বুকস, আন্ডারলাইন। তাহলে কততম বছরে সে বই পড়ছিল না? 5ম বছর। সামটাইমস অ্যাট নাইট হি উড সিট ডাউন টু রাইট, কখনো কখনো রাত্রের দিকে সে লিখতে বসতো। হি উড স্পেন্ড আওয়ার্স রাইটিং, সে ঘন্টার পর ঘন্টা লিখেই কাটাতো। অ্যান্ড ইন দ্য মর্নিং, সকালবেলা, টিয়ার আপ, টিয়ার আপ মানে ছিঁড়ে ফেলা, টিয়ার আপ অল দ্যাট হি হ্যাড রিটেন, এবং যা সে লিখতো সেইগুলো কুটি কুটি করে সে ছিঁড়ে ফেলতো। মোর দ্যান ওয়ান্স হি কুড বি হার্ড ক্রাইং, তাকে অনেকবার কাঁদতেও শোনা গিয়েছিল। ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 6th ইয়ার, অর্থাৎ যে 6 বছরের ঠিক শেষের দিকে 6 মাস, এই সময় কি ঘটনা ঘটিয়েছিল সে? দেখা যাক। বলছে যে দ্য প্রিজনার বিগান জিলাসলি স্টাডিং ল্যাঙ্গুয়েজ, মানে উৎসাহের সাথে, জিলাসলি বলতে বোঝায় উৎসাহ, জিলাসলি স্টাডিং ল্যাঙ্গুয়েজ, আন্ডারলাইন হবে। তাহলে 6ষ্ঠ বছরের শেষ 6 মাসে সে মহা উৎসাহের সাথে কি কি পড়ছে দেখ, ল্যাঙ্গুয়েজ, ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি, আন্ডারলাইন হবে। তাহলে কি কি সাবজেক্ট সে পড়েছিল? ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, এখানে ফিলোসফি দর্শন, অ্যান্ড হিস্ট্রি অর্থাৎ ইতিহাস। তাহলে ইতিহাস, ভাষা এবং দর্শন সাহিত্যের উপর সে কিন্তু মহা উৎসাহে এই 6 বছরের শেষ 6 মাস প্রচুর পরিমাণে পড়েছিল বিভিন্ন বই। হি থ্রিউ হিমসেলফ ইগারলি ইনটু দিস স্টাডিজ, অর্থাৎ সে এই জিনিসগুলোতে এতটাই মজে ছিল, সো মাচ, এতটাই, সো দ্যাট, যে দ্য ব্যাংকার হ্যাড এনাফ টু ডু টু গেট হিম দ্য বুকস হি অর্ডার্ড। শেষ অব্দি ব্যাংকারও হাঁপিয়ে উঠছিল তার বইয়ের যোগান দেওয়ার জন্য। ইন দ্য কোর্স অফ 4 years, 4 বছরের মধ্যে, সাম 600, আন্ডারলাইন হবে, সাম 600 ভলিউমস ওয়ার প্রকিউরড, প্রকিউরড মানে সংগ্রহ করা, কালেক্ট করা, অ্যাট হিজ রিকোয়েস্ট, লয়ারের অনুরোধে। শেষ অব্দি 4 বছরের মধ্যে প্রায় 600 খণ্ড বই, মানে 600 খানা, ভলিউম মানে হচ্ছে খণ্ড বোঝায়, 600 খানা বই তাকে কিন্তু প্রদান করেছিল। ইট ওয়াজ ডিউরিং দিস পিরিয়ড দ্যাট দ্য ব্যাংকার রিসিভড দ্য ফলোইং লেটার ফ্রম হিজ প্রিজনার, অর্থাৎ সেই সময়ে ব্যাংক মালিক বন্দির কাছ থেকে একটি চিঠি পায়। কি লেখা রয়েছে দেখা যাক। বলছে, মাই ডিয়ার জেলার, প্রিয় কারাধ্যক্ষ, জেলার বলতে বোঝায় কারাধ্যক্ষ। মাই ডিয়ার জেলার, I write you these lines in 6 languages, আন্ডারলাইন হবে। আমি এই লাইনগুলো, বেশ কয়েকটা লাইন তিনি লিখছেন চিঠির মধ্যে, সেইগুলো 6টা ভাষাতে আমি লিখছি। Show them to people who know the languages, আপনি এই লাইনগুলো দেখাবেন যিনি এই লাইনগুলো অর্থাৎ ভাষাগুলো বুঝতে পারেন। Let them read them, যে এগুলো পড়তে পারে। If the find not one mistake, I implore, implore মানে অনুরোধ, you to fire a shot in the garden, আন্ডারলাইন। তারা যদি আমার কোনো ভুল না খুঁজে পায়, তাহলে আপনি বাগানে এসে একটা গুলির আওয়াজ দিবেন, বন্দুক থেকে গুলি ছুটবেন। এটা হলো সিগন্যাল, অর্থাৎ হ্যাঁ আমি 6টা ভাষা জেনেছি এই কারাবাসে বন্দি থেকে। কতটা ট্যালেন্টেড ভাব, বই পড়ে 6টা ভাষা উদ্ধার করে দিয়েছে,
আর তোদের সামান্য বাংলা পরীক্ষা যদি আসে, সামান্য আলু সিদ্ধ ভাত পেটে ঢুকে না, গলা দিয়ে নামতেই চায় না। ভাবতে পারিস সেখানে 6 মানে একটা বন্দি জীবনে সে গোটা হচ্ছে 6টা ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেছে। দ্যাট শর্ট উইল শো মি দ্যাট মাই এফোর্টস হ্যাভ নট বিন থ্রোন অ্যাওয়ে। তাহলে এই আওয়াজ থেকে আমি জানতে পারবো যে আমার যে প্রচেষ্টা, আমার যে এফোর্ট, সেটা ব্যর্থ হয়ে যায়নি। দ্য জিনিয়াসেস অফ অল এজেস অ্যান্ড all lands speak different languages। বিভিন্ন জায়গায় সব সময় চিরকালের জন্য কি থাকে না জিনিয়াস। জিনিয়াস মানে কি বলতো? জিনিয়াস মানে হচ্ছে মেধাবী, ঠিক আছে? এরা কিন্তু থাকে যারা কি করছে, বিভিন্ন ভাষাতে কথাবার্তাও বলে। বাট দ্য সেম ফ্লেম বার্নস ইন দেম অল। কিন্তু সবার মধ্যে সেই একই অগ্নিশিখা জ্বলে, মানে প্রতিভা যারা জিনিয়াস কিনা তাদের মধ্যে কিন্তু সমানভাবে কিছু না কিছু অগ্নিশিখা জ্বলতে থাকে। অতএব আমি জিনিয়াসে পরিণত হয়েছি এই কারাবাসে থেকে, এটাই লয়ার তাকে বোঝাতে যাচ্ছে। ও ইফ ইউ only knew what unearthly happiness my soul feels now from being able to understand them। আচ্ছা, আনআর্থলি হ্যাপিনেস বলতে বোঝায় অপার্থিব আনন্দ, আর সোল বলতে বোঝায় আত্মা। লয়ার বলছে ব্যাংকারকে, আপনি যদি আমার এই যে কথাগুলো যা বলছি যদি বুঝতে পারতেন, তাহলে আপনিও স্বর্গীয় আনন্দ পেতেন। আমি কতটাই না আনন্দে রয়েছি এগুলো বুঝতে পেরে। দ্য প্রিজনার্স ডিজায়ার ওয়াজ ফুলফিলড। বন্দির আকাঙ্ক্ষা পূরণ করা হয়েছিল। দ্য ব্যাংকার অর্ডার 2 shots টু বি ফায়ার্ড ইন দ্য গার্ডেন। আন্ডারলাইন হবে। তাহলে ব্যাংকারের আদেশে 2 বার বাগানে গুলি চালানো হয়েছিল। তাহলে কয়বার গুলি চালানোর কথা লয়ার বলেছিল? 1 বার। ব্যাংকার কয়বার চালালো? 2 বার। আসলে খুশিতে। বোঝা গেছে? দেন আফটার দ্য 10th year, পরবর্তী 10 বছরের পর, দ্য প্রিজনার স্যাট immovably at the table and read nothing but the gospel। গসপেল জিনিসটা কি এটা বলে দিই। গসপেল হলো যীশু খ্রিস্টের যে জীবন কাহিনী এবং উপদেশবালী যে গ্রন্থে রয়েছে, সেই গ্রন্থের নাম হচ্ছে গসপেল। বুঝা গেছে? তাহলে কোন সময়ে তিনি পড়েছিলেন? 10th ইয়ারে। আন্ডারলাইন হবে। তাহলে এই 10th ইয়ারে মানে 10 বছর পর আইনজীবী তার টেবিলে স্থির হয়ে বসে থাকতো এবং শুধুমাত্র এই গসপেল এই বইটি পড়তো। ইট সিমড স্ট্রেঞ্জ, অর্থাৎ এটা আশ্চর্য মনে হয়, টু দ্য ব্যাংকার, ব্যাংক মালিকের, দ্যাট যে এ ম্যান, একটা মানুষ, হু ইন 4 years, এই গোটা 4 বছর, হ্যাড মাস্টার 600 লার্নড ভলিউমস, সে 600 খানা জ্ঞানের বই পড়ে ফেলেছে। আন্ডারলাইন। তাহলে 4 বছরের মধ্যে কয়টা জ্ঞানের বই পড়ে ফেলেছে? 600 খানা। ঠিক আছে, 600 খণ্ড বই সে পড়ে ফেলেছে। should waste nearly a year over one thin book easy of comprehension, সে প্রায় 1 বছর কাটিয়ে ফেলেছে একটি পাতলা এবং সহজবোধ্য বই পড়তে। আসলে এই যে গসপেল বইটা যখন হাতে পাই তখন এই বইটা গোটা 1 বছর ধরে পড়েছে, কিন্তু 4 বছর ধরে সে 600 খানা বই পড়ে ফেললো। আশ্চর্য হলো, কিন্তু 1 বছর ধরে এই একটা বই এই খালি পড়েই যাচ্ছে কেন? আশ্চর্য হয়ে গেছে, তাই না? হঠাৎ করে থিওলজি অ্যান্ড হিস্ট্রিজ অফ রিলিজিয়ন ফলোড দ্য গসপেলস। তাহলে এই গসপেলের জায়গা নেয় কে? নেয় পরবর্তীকালে এই গসপেলের জায়গা নেয়, আন্ডারলাইন হবে, ধর্ম এবং ধর্মতত্ত্বের ইতিহাস
তার মানে গসপেল বই পড়ার পর সে কোন বইটা পড়তে শুরু করে? হিস্ট্রিজ অফ রিলিজিয়ান ফলোড দ্য গসপেল, অর্থাৎ থিওলজি অ্যান্ড হিস্ট্রিজ অফ রিলিজিয়ান, থিওলজির বই আর হিস্ট্রির বই। ক্লিয়ার? ইন দ্য লাস্ট 2 years, কারাবাসের শেষ 2 বছরের ঘটনা। Of his confinements, the prisoner read an immense quantity মানে প্রচুর পরিমাণে of books quite discriminately। তাহলে শেষ কারাবাসের তার 2 বছরে কোনো বাজবিচার না করে আবার সে প্রচুর পরিমাণে বই পড়তে শুরু করে দিয়েছিল। At one time he was busy with the natural science। সেই সময়ে আন্ডারলাইন হবে শেষ 2 বছরে কি কি বই পড়েছিল। দেখ আমরা পাচ্ছি সে নিজেকে ব্যস্ত রাখতো ন্যাচারাল সায়েন্স অর্থাৎ প্রাকৃতিক বিজ্ঞান পড়তে। দেন হি উড আস্ক ফর বাইরন অর শেক্সপিয়ার। বাইরন হচ্ছে সাহিত্যিক, তো বাইরন এবং শেক্সপিয়ারের এদের বই পড়তে। দেয়ার ওয়ার নোটস ইন which he demanded at the same time books on chemistry and a manual of medicine। এগুলো আন্ডারলাইন হবে। তাহলে বিভিন্ন সময় তার কাছ থেকে চিটকুট আসতো কিসের বই আনার জন্য? কেমিস্ট্রি বই, রসায়ন সাহিত্যের উপর বই, তারপর চিকিৎসা শাস্ত্রের উপরে, মেডিসিনের উপর, তারপর অ্যান্ড এ নোবেল উপন্যাসের উপর, অ্যান্ড সাম ট্রিটিস অন ফিলোসফি অর থিওলজি অর্থাৎ দর্শন বা ধর্মশাস্ত্রের উপর বেশ কিছু বইয়ের এগুলোর তার কাছ থেকে চিটকুট মারফত অর্ডার আসতো। ক্লিয়ার? His reading suggested a man swimming in the sea among the wreckage of his ship। wreckage বলতে বোঝায় যে ধ্বংস হয়ে যাওয়া জাহাজ। and trying to save his life by greedily মানে কি? লোভ, তাই না? এখানে আকুল ভাবে হবে। ক্লাচিং মানে ধরা। ফার্স্ট অ্যাট ওয়ান স্পার বলতে বোঝায় মাস্তুল, অ্যান্ড দেন অ্যাট অ্যানাদার। আসলে এই লাইনটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ব্যাংকার মানে বলতে যাচ্ছেন যে আমাদের সামনে জাহাজ ডুবে যাওয়ার পর সেই জাহাজটা যখন ভেঙে যায় তখন সেই টুকরো অংশগুলোকে বাঁচার যে প্রচেষ্টা চালায় কিনা, যে বেঁচে থাকে জলের মধ্যে, একটা টুকরা ধরছে তারপরে আরেকটা টুকরা ধরছে, এইভাবে ক্ল্যাচ আগলে রাখতে চায়। ওই রকম ভাবে নিজের জ্ঞানগর্ভ সাগরে ডুবে লয়ারও একটার পর একটা বই পড়তে যাচ্ছে। তার মানে এর থেকে আমরা জানতে পারলাম লয়ার তার গোটা কারাবাসের জীবনে প্রচুর পরিমাণে বই পড়ে নিজেকে ইন্টেলিজেন্ট আরো করে তুলতে পেরেছে। এই জন্যই কি বই পড়া দরকার। বইয়ের যেমন পাওয়ার রয়েছে তেমনি মানিরও কিন্তু একটা পাওয়ার রয়েছে। তোর মধ্যে যদি জ্ঞান যদি না থাকে সবাই কথা শোনাবে, আবার ঠিক একইভাবে তোর হাতে যদি টাকা পয়সা না থাকে একইভাবে সবাই কথা শোনাবে। আজকে এতদূর থাকবে, নেক্সট দিন সেকেন্ড পার্ট আলোচনা হবে।